সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মুক্তার ভূত। গল্পটি রেডিও মির্চি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় সেপ্টেম্বর 2015 সালে। শিবু মোক্তার আর বেনি মোক্তারকে মহকুমার সকলেই চিনত। তাদের মতন ধূর্ত ধড়িবাজ লোক ও তল্লাটে আর ছিল না। লোকে যেমন তাদের চিনত, তেমনি ভয়ও করত। একবার তাদের পাল্লায় পড়লে আর কারুর রক্ষে ছিল না। জোঁক যেমন গা থেকে রক্ত শুষে নেয়, অথচ জানতেই পারা যায় না, তারাও তেমনি মিষ্টি কথায় ভুলিয়ে টাকা শুষে শুষে মক্কেলকে সর্বশান্ত করে দিত। আদালতে দুজনের মধ্যে রেষারেষি চলত, আবার বাইরে ভাবও ছিল। শিবু মক্কেলকে বলতো, বেনিটা জানে কি, ওকে এক তুড়িতে উড়িয়ে দেব। আবার বেনিও নিজের মক্কেলকে বলতো, শিবুটা একটা আস্ত গাধা, আইনের প্যাঁচে ফেলে ওর দফা রফা করে দেব। কিন্তু সন্ধেবেলা একজন আরেকজনের দাওয়ায় বসে তামাক না খেলে রাত্রে ঘুম হতো না। এমনি ভাবে দুই মোক্তার সারা জীবন পরস্পরের সঙ্গে বাইরে শত্রুতা আর ভেতরে বন্ধুত্ব করে ক্রমে ক্রমে বুড়ো হয়ে এলো। দুজনেরই বেশ টাকা কড়ি বাড়িঘর হয়েছে। বলতে গেলে তারাই দেশের মধ্যে সবচেয়ে গণ্যমান্য হয়ে উঠেছে। বারোয়ারি দুর্গাপুজোয় এক বছর শিবু প্রেসিডেন্ট হয়, পরের বছর বেনি প্রেসিডেন্ট হয়। স্কুল কমিটিতেও তাই, কেউ কারুর চেয়ে খাটো নয়। ওদের দুজনের মধ্যে বোধহয় শিবুরই ফিচেল বুদ্ধি বেশি ছিল। সে একদিন মনে মনে মতলব আঁটল, বেনিকে ভালো করে ঠকাতে হবে, কারণ এ পর্যন্ত কেউ কাউকে ভালো করে ঠকাতে পারেনি। বুদ্ধির যুদ্ধে কখনো বেনি জিতেছে, কখনো শিবু জিতেছে। ফলে দুজনের মধ্যে কেউই বড়াই করে বলতে পারত না যে আমি বেশি চালাক। শিবু মুক্তার ফন্দি ঠিক করে হঠাৎ একদিন সন্ধেবেলা হন্তদন্ত হয়ে বেনিকে গিয়ে বলল, ভাই বেনি, বড় বিপদে পড়েছি, 50টা টাকা ধার দিতে পারো? কালই ফেরত পেয়ে যাবে। বেনি শিবুর মতলব বুঝতে পারল না, বলল, আর কি, নিয়ে যাও। শিবু টাকা নিয়ে নিজের বাড়িতে গ্যাঁট হয়ে বসল। পরদিন টাকা ফেরত দেবার কথা, কিন্তু শিবুর দেখা নেই। বেনির মন উতলা হয়ে উঠল। তারপর আরো 2 দিন কেটে গেল, কিন্তু শিবুর টাকা দেবার কোনো চেষ্টাই দেখা গেল না। বেনি মহা ফাঁপড়ে পড়ল। সে বুঝল শিবু তাকে জোর ঠকিয়েছে, কিন্তু লজ্জায় সে কথা কারুর কাছে বলতে পারল না। হ্যান্ড নোট না লিখিয়ে নিয়ে শিবুকে সে টাকা ধার দিয়েছে, এই কথা জানাজানি হলে দেশ শুদ্ধ লোক হাসবে, বলবে বেনি মুক্তারটা গাধা। শিবুও তাই চায়। বেনি মুক্তার চিন্তায় আধখানা হয়ে গেল। শিবুর সঙ্গে যখনই দেখা হয় বেনি ফিসফিস করে বলে, ভাই শিবু, আমার টাকা। শিবু বলে, কিসের টাকা? বেনি বলে, সেই যে সেদিন তুমি ধার নিলে, আরে 50 টাকা। শিবু হেসে বলে, বেনি ভাই, বুড়ো হয়ে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? টাকা আবার আমি কবে নিলুম? বেনি রেগে বলে, দেবে না তাহলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমিও দেখে নেব। শিবু হ্যাঁ হ্যাঁ করে হেসে বলে, বেশ তো, মোকদ্দমা করো না, হ্যান্ড নোট আছে নিশ্চয়। বেনি রাগে দাঁত কড়মড় করতে করতে চলে যায়। ক্রমে কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে গেল যে বেনির 50 টাকা শিবু মুক্তার বেবাক ঠকিয়ে নিয়েছে। সবাই আহ্লাদে আটখানা। ভাবল, আহা, কাকের মাংস কাকে খায়। বেনিকে সকলে জিজ্ঞাসা করতে লাগলো, তা হ্যাঁ দাদা, তুমি নাকি লেখাপড়া না করেই শিবুকে টাকা ধার দিয়েছিলে, শেষে তোমার এই দুর্বুদ্ধি হলো? বেনি কিন্তু কিছুতেই মানতে চায় না, ঘাড় নেড়ে বলে, আরে না না, ওসব ওই শিবেটার মিথ্যে কথা। শুধু হাতে টাকা ধার দেবো আমি?
আমাকে কি কুকুরে কামড়েছে? দাঁড়াও না, শিবেকে আমি যখন একলা থাকে তখন শিবুর পেজমির কথা ভেবে দাঁত কড়মড় করে আর গালাগাল দেয়। এমনিভাবে টাকার কথা ভেবে ভেবে বেনি একসময় অসুখে পড়ল। একে বুড়ো বয়স, তার উপর টাকার শোক। বেনি তো যায়। ডাক্তার বদ্যিরা তার অবস্থা দেখে রীতিমতো আশা ছেড়ে দিল। বেনি কিন্তু তখনও টাকার আশা ছাড়েনি। কেবলই ভাবছে কি করে শিবুর কাছ থেকে টাকা উদ্ধার করবে। তার আর অন্য কোনো চিন্তা নেই। যখন বদ্যি নাড়ি দেখে বলল, হরিনাম করো, গঙ্গা নারায়ণ ব্রহ্ম, গঙ্গা জল মুখে দাও। বেনি তখনও ভাবছে কোন ফিকিরে শিবুর কাছ থেকে টাকা আদায় করবে। শেষে মরণের আর দেরি নেই দেখে বেনি শিবুকে ডেকে পাঠালো। শিবু এসে তার পাশে বসতেই বেনি আর সকলকে সরে যেতে বলল। সবাই সরে যাওয়ার পর বেনি কটমট করে শিবুর দিকে চেয়ে বলল, আমার টাকা। শিবু মনে মনে হেসে বলল, কিছু ভেবো না ভাই বেনি, আর তোমার টাকা ঠিক আছে। এখন হরিনাম করো, তোমার ভালো মন্দ একটা কিছু হলেই তোমার টাকা তোমার ছেলেকে দিয়ে দেবো। তুমি নিশ্চিন্ত হয়ে বৈকুণ্ঠে যাও। বেনি বলল, এক্ষুনি দাও। তারপর শিবু বলল, এখন টাকা কোথায় পাবো ভাই? কালই তোমার ছেলের হাতে দিয়ে দেবো, তুমি ভেবো না। বেনির প্রাণ তখন ওষ্ঠাগত। তবু সে গোঁ ধরে বলল, না, এক্ষুনি টাকা দাও। শিবু দেখল মিনিট 10 মধ্যেই বেনি পটল তুলবে। বলল, আচ্ছা 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 আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি টাকা আনছি, কেমন? বলে সে চলে গেল। নিজের বাড়িতে ফিরে গিয়ে শিবু গম্ভীরভাবে বসে রইল। তারপর বেনির বাড়ি থেকে যখন মরা কান্না উঠেছে তখন সে আবার বেনির বাড়িতে গিয়ে হাজির হলো। যেন কতই শোক পেয়েছে এমনিভাবে কাঁদতে কাঁদতে বেনির ছেলেকে সান্ত্বনা দিতে লাগলো। বলল, আমি আর বেনি এক মন এক প্রাণ ছিল, তাই শেষ সময় আমাকে দেখবে বলে বেনি ডেকে পাঠিয়েছিল। যাবার সময় বলে গেল, আমার ছেলে নিহাত ছেলে মানুষ, দেখবার কেউ নেই, তুমি দেখাশোনা করো। তা কিছু ভেবো না বাবা, তোমাদের সব ভার আজ থেকে আমি নিলুম। বেনি আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, তার সে যাকে যাক, সে টাকা আমি তোমাকে দিলুম। ওই হ্যান্ড নোটগুলো আমি সব ছিঁড়ে ফেলে দেব। বেনি নেই। পাড়াপড়শি যারা ছিল তারা শুনে অবাক হয়ে ভাবতে লাগলো, তাই তো, কি আশ্চর্য, শিবুর সঙ্গে বেনির এত ভালোবাসা ছিল। ক্রমে বিকেল হয়ে আসছিল। পাড়ার অনেক ছেলে ছোকরা জুটে বেনির মরা কাঁধে করে শ্মশানে নিয়ে চলল। শিবুও বন্ধুত্বের খাতিরে সঙ্গে গেল। ইচ্ছেটা এই, বেনির শেষ দেখে তারপর বাড়ি ফিরবে। গঙ্গার ধারে শ্মশান ঘাটে যখন সবাই পৌঁছল তখন সন্ধে হয়। পশ্চিমের আকাশে আলো ঝিলমিল করছে। মরা নামিয়ে ছেলে ছোকরারা কাঠের সন্ধানে বেরোল। শিবু বুড়ো মানুষ, তাই সে মরা ছুঁয়ে ঘাটেই বসে রইল। কেউ কোথাও নেই। শিবু একলাটি মরার চালি ধরে বসে আছে আর ভাবছে
বেনিকে কি ঠকানোটাই না ঠকিয়েছি। টাকাকে টাকা পেলুম, আবার বেনিটা মরেও গেল। এখন আমি একলাই মুখতারি করব, আর আমায় পায় কে? মনের আনন্দে শিবু একটা বিড়ি ধরিয়েছে। এমন সময় হঠাৎ পেছন থেকে প্রচন্ড এক চড় খেয়ে শিবু প্রায় চিৎপাত হয়ে পড়ে গেল। ধড়মড় করে উঠে চারিদিকে তাকিয়ে দেখল কেউ কোথাও নেই। বেনির মরা চালির উপর শুয়ে আছে। তাহলে কে চড় মারল? শিবু জীবনে অনেক মরা পুড়িয়েছিল, তাই শ্মশানে তার ভয় ছিল না। সে ভাবল, কি হলো? তবে কি কোনো শকুনি কিংবা গিধ তার গালে পাখার ঝাপটা মেরে গেল? কিন্তু তাই বা কি করে হবে? আকাশে তো একটাও পাখি নেই। শিবুর বড়ই ভাবনা হলো। সে সতর্কভাবে বসে মরা পাহারা দিতে লাগল। শিবু মরার পায়ের দিকটাতে বসেছিল। হঠাৎ মরাটা এক পা তুলে ক্যাত করে তার পেটে একটা লাথি কষিয়ে দিয়ে আবার যেমন ছিল তেমনি ভাবে শুয়ে রইল। লাথি খেয়ে শিবু কোঁক করে উঠেছিল, কিন্তু তবু সে সহজে ভয় পাবার পাত্র নয়। তার মনে হলো বেনিটা নিশ্চয়ই মরেনি, তাকে ভয় দেখিয়ে টাকা আদায় করবার এই ফন্দি বের করেছে, নইলে মরা কখনো লাথি মারতে পারে? শিবু বেনির নাড়ি টিপে দেখল নাড়ি নেই। গা বরফের মতো ঠান্ডা। গা তো ঠান্ডা। তারপর বুকে কান রেখে দেখল শব্দ হচ্ছে কিনা, কিন্তু বুকও একেবারে নিস্তব্ধ। বুকে কোনো শব্দ নেই। এই দেখে শিবুর ভীষণ ভয় হল। বেনি যে মরে গেছে তাতে কোনো সন্দেহ নেই, সুতরাং এ বেনির ভূত না হয়ে যায় না। বেনি যে ভূত হয়েও সেই 50 টাকার কথা ভোলেনি তা বুঝতে পেরে শিবু উঠে পালাতে গেল। কিন্তু পালাবার জো ছিল কি? যেই সে মরার বুক থেকে মাথা তুলতে যাবে, অমনি বেনির মরা তড়াক করে চালির উপর উঠে বসে দুহাতে তার গলা জড়িয়ে ধরল। শিবু গলা ছাড়াবার জন্য যতই টানাটানি করে, বেনির মরা ততই তাকে জোরে আঁকড়ে ধরে। শেষে সেই শ্মশানের উপর মরায় মানুষের দস্তুর মতো কুস্তি বেঁধে গেল। এ ওঠে তো ও পড়ে, ও পড়ে তো এ ওঠে। শিবু যেই পালাতে যায়, অমনি বেনির মরা তাকে লেঙ্গি দিয়ে ফেলে দেয়। শিবু বাবারে মারে গেলুমরে করে চেঁচাতে লাগলো আর মরার সঙ্গে লড়াই করতে লাগলো। কিন্তু ভূতের সঙ্গে শিবু পারবে কেন? বেনির মরা একেবারে নাছোড় বান্দা। কিছুক্ষণ পরেই শিবু ক্লান্ত হয়ে পড়ল। ইতিমধ্যে ছেলে ছোকরারা কাঠ জোগাড় করে ফিরছিল। তারা শিবুর চিৎকার শুনে দৌড়ে এসে যে দৃশ্য দেখল তাতে তাদের বুকের রক্ত প্রায় ঠান্ডা হয়ে গেল। তারা দেখল বেনির মরা আর শিবু চালির উপর পাশাপাশি গলা জড়াজড়ি করে বসে আছে। মরার মুখে বিন্দুমাত্র বিকৃতি নেই। তার একটা হাত সাঁড়াশির মতন শিবুর গলাটি জড়িয়ে আছে। শিবুর মুখ ভয়ে নীল হয়ে গেছে। সে মাঝে মাঝে উঠে পালাবার চেষ্টা করছে,
কিন্তু পালাতে পারছে না। বসে পড়ে ঠক ঠক করে কাঁপছে। বাবা গো! শিবুর ছেলেও মরা পড়াতে এসেছিল। তাকে দেখে শিবু ভেউ ভেউ করে কেঁদে উঠল। ওরে বাবা, শেখের বাড়ি যা, 50টা টাকা বেনির বউয়ের হাতে দিয়ে আইকে যাবো রে বাবা রে, নইলে আমাকে ছাড়বে না। শিবুর ছেলে বাপের অবস্থা দেখে বাড়ি দৌড়লো, আর সকলে আলো জেলে চালি ঘিরে বসে রইল। পোড়াবার উপায় নেই। পোড়াতে হলে 2 মোক্তারকে একসঙ্গে পোড়াতে হয়, কারণ বেনির মরা তখনও শিবুর গলা জাপটে ধরে বসে আছে। এইভাবে ঘণ্টাখানেক কেটে গেল। তারপর হঠাৎ মরাটা শিবুর গলা ছেড়ে দিয়ে আবার চালির ওপর চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। সবাই একসঙ্গে চমকে উঠল। তারপর বুঝতে পারল যে ওদিকে বেনির 50 টাকা আদায় হয়ে গেছে। বন্ধুর বাহুবন্ধন থেকে মুক্তি পেয়ে শিবু আর সেখানে দাঁড়ালো না। একবার বলেই সেই অন্ধকারে পোঁ পোঁ করে শ্মশান ছেড়ে পালালো। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মুক্তার ভূত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 1899 সালের 30শে মার্চ, মৃত্যু 1970 সালে। বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশিষ্ট নাম। ব্যোমকেশ বক্সীর স্রষ্টা তো বটেই, এছাড়া লিখে গেছেন অজস্র ছোট গল্প, দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস, কিশোরদের জন্য গল্প এবং চিত্রনাট্য। এই গল্পটি আমরা নিয়েছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অমনিবাস 4র্থ খণ্ডটি থেকে। গল্প পাঠে মীর, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।